আসসালামু আলাইকুম। শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিপা ফেরদৌসী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনার চেষ্টা করব পলাশির যুদ্ধ ও বাংলায় ব্রিটিশ রাজত্ব। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা পলাশির যুদ্ধের ইতিহাস বর্ণনা করতে পারবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পটভূমি নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করব হচ্ছে পলাশির যুদ্ধ এবং তার ইতিহাস। তারপর আমরা দেখব ব্রিটিশদের অধীনে কিভাবে আমরা অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বঞ্চনা কিংবা শোষণের শিকার হয়েছিলাম, কিংবা তখনকার সামাজিক প্রেক্ষাপটটা কেমন ছিল। তাহলে চলো আমরা দেখি। আমাদের আলোচনার প্রথমেই আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে পলাশির যুদ্ধ এবং এই যুদ্ধের মাধ্যমে কিভাবে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বটা এখানে দীর্ঘদিনের স্থায়িত্ব লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী লাভ করেন। প্রচলিত প্রথা অনুযায়ী অন্যান্য ইউরোপীয় বণিকরা সিরাজউদ্দৌলার সিংহাসন আরোহণ উপলক্ষে উপহার, উপঢৌকন প্রদান সহ তাকে অভিনন্দন জ্ঞাপন করলেও ইংরেজরা তা করেনি। এছাড়াও দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণ বল্লভ সহ নবাবের অবাধ্য কর্মচারীদের আশ্রয় প্রদান করে নবাবের সাথে প্রত্যক্ষ বিরোধিতা শুরু করে। এসব অন্যায় কাজ বন্ধ করার জন্য নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ড্রেককে নির্দেশ প্রদান করলে তিনি তা উপেক্ষা করেন। এ সময় ইংরেজরা নবাবের আদেশ অমান্য করে কলকাতায় দুর্গ নির্মাণও শুরু করে। অবাধ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শাস্তিদানের উদ্দেশ্যে তখন নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 4 জুন কাশিমবাজার কুঠি অধিকার করেন এবং কলকাতা অভিমুখে অগ্রসর হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ড্রেক তার পরিষদের সদস্য অন্যান্য ইংরেজদেরকে নিয়ে জাহাজে আশ্রয় গ্রহণ করেন। নবাব সিরাজউদ্দৌলা তখন বীর দর্পে 1756 সালের 20 জুন কলকাতা দখল করে নেন। নবাব তার অন্যতম সেনাধ্যক্ষ মানিকচাঁদের উপর কলকাতার শাসনভার অর্পণ করে মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করেন। এরপর শুরু হয় নবাবের বিরুদ্ধে তার অমাত্যবর্গের ঘৃণ্য ষড়যন্ত্র। তাদের মধ্যে উমিচাঁদের উদ্যোগে মীর জাফর আলী খান, রাজা রায়দুর্লভ, রাজা রাজবল্লভ, মহারাজা কৃষ্ণচন্দ্র এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট ওয়াটসন প্রমুখ জগৎ শেঠের বাসভবনে এক গোপন বৈঠকেও মিলিত হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগিতায় নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার এবং মীর জাফরকে নবাবী মসনদে বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই বৈঠকে। নবাব সিরাজউদ্দৌলা এই গোপন ষড়যন্ত্র ও চুক্তির কথা একটা সময় জানতে পেরে মীর জাফর আলী খানকে প্রধান সেনাপতি ও বক্সির পদ থেকে অপসারিত করে আব্দুল হাদী খানকে সেই পদে নিয়োগ করেন। বিচক্ষণ, নবাবভক্ত এবং দেশপ্রেমিক সভাসদ ও সেনানায়কদের নিষেধ সত্ত্বেও জগৎ শেঠ প্রমুখের পরামর্শে এবং মীর জাফর আলী খান কর্তৃক পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে নবাব পুনরায় মীর জাফর আলী খানকে প্রধান সেনাধ্যক্ষ ও বক্সি পদে নিয়োগ করেন। এবং তোমরা জানো এটাই ছিল নবাব সিরাজউদ্দৌলার অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত। রবার্ট ক্লাইভ তার সেনাবাহিনী সহ মুর্শিদাবাদ আক্রমণে অগ্রসর হলে বিশ্বাসঘাতক সেনাধ্যক্ষ মীর জাফরের গোপন আদেশের ফলে হুগলি ও কাটোয়ারার ফৌজদাররা বাধা প্রদান করেনি। নবাব সিরাজউদ্দৌলা ক্লাভকে বাধা দানের উদ্দেশ্যে পলাশির প্রান্তরে উপস্থিত হন।
তারপর দেখা যায় 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ শুরু হলে মোহনলাল, মীরমদন ও সিনফ্রের আক্রমণে ক্লাইভের সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়। এই সময় ইংরেজ সেনাদের নিক্ষিপ্ত গুলিতে মীরমদন নিহত হলে শোকাতুর নবাবকে সান্ত্বনা দেওয়ার ছল করে মীর জাফর আলী খান সেদিনের মতো নবাবকে যুদ্ধ স্থগিত করার পরামর্শ প্রদান করেন। মোহনলাল ও সিনফ্রে নবাবকে যুদ্ধ চালিয়ে যাবার পরামর্শ প্রদান করেন, কেননা ক্লাইভের সৈন্যগণ তখন পশ্চাৎপদ হয়ে আম্রকুঞ্জের আড়ালে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। কিন্তু তাদের অনুরোধ সত্ত্বেও নবাব তখন মীর জাফরের পরামর্শ অনুযায়ী সেদিনের মতো যুদ্ধ বন্ধ করার আদেশ প্রদান করেন। বিজয়ের মুখে যুদ্ধ বন্ধ করার এই আদেশ নবাব সৈন্যদেরকে নিরুৎসাহিত করে তোলে। ধূর্ত রবার্ট ক্লাইভ এই সুযোগে এবং বিশ্বাসঘাতক সেনাধ্যক্ষ মীর জাফরের ইঙ্গিতে নবাবের বাহিনীকে আক্রমণ করে বসেন। এর ফলে মীর জাফরের আদেশে নবাবের সেনাবাহিনী ক্লাইভের বাহিনীকে বাধা না দিয়ে নিষ্ক্রিয় থাকে। সেনাধ্যক্ষ মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পলাশীর প্রান্তরে অনেকটা বিনা যুদ্ধে রবার্ট ক্লাইভ জয়লাভ করেন। পরাজিত নবাব সিরাজউদ্দৌলা সৈন্য সংগ্রহের আশায় পাটনার উদ্দেশ্যে তখন রাজমহলের পথে যাত্রা করেন, কিন্তু পথিমধ্যে মীর জাফরের জামাতা মীর কাসিম কর্তৃক নবাব ধৃত হন। ধৃত নবাবকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। মীর জাফরের দুশ্চরিত্র পুত্র মিরন, এই মিরনের আদেশে প্রচুর বকশিস পাবার লোভে মোহাম্মদী ব্যাগ 1757 সালের 29 জন নবাব সিরাজউদ্দৌলাকে নৃশংসভাবে হত্যা করে। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার পর বিশ্বাসঘাতক মীর জাফর আলী খান সেদিনই বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সাল থেকে 1765 সাল পর্যন্ত নবাব নামধারী মীর জাফরের বংশধর কয়েকজনকে সাক্ষী গোপাল শাসকের সম্মুখে রেখে প্রকৃত শাসন চালাতে থাকে। ইংরেজরাই পর্দার অন্তরালে হয়ে পড়ে নবাব নির্মাতা বা প্রকৃত নবাব। পরবর্তীতে দেখা যায় বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ ইংরেজদের সহযোগিতায় মীর জাফর নবাব হয়ে ইংরেজদের সাথে পূর্বের গোপন চুক্তি মোতাবেক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 24 পরগনার জমিদারি প্রদান করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবনিযুক্ত গভর্নর ভ্যানসিটার্ট গায়ের জুড়ে মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে আবার নবাবের সিংহাসনে বসান। নতুন নবাব গোপন চুক্তির শর্তানুযায়ী ইংরেজদের বকেয়া পাওয়া দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং 1760 সালে মেদিনীপুর, বর্ধমান ও চট্টগ্রাম এই জেলা তিনটির জমিদারিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছেড়ে দেন। কিন্তু অল্প দিনের মধ্যেই মীর কাসিমের সাথে ইংরেজদের বিরোধিতা, এমনকি 1763 সালে যুদ্ধও শুরু হয়। 1764 সালের 22 অক্টোবর মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত সেনাবাহিনী বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নিকট পরাজয় বরণ করেন। এই যুদ্ধ শুরুর পূর্বেই ইংরেজরা মীর জাফরকে দ্বিতীয়বারের মতো বাংলার নবাব বলে ঘোষণা করে। 1765 সালে মীর জাফরের মৃত্যু হলে তার পুত্র নজমুদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে অপমানকর সন্ধি চুক্তিতে স্বাক্ষর করে বাংলার নবাব হন। তারপর 1765 সালের 20 ফেব্রুয়ারি অপমানজনক সন্ধির শর্তানুযায়ী বাংলার পূর্ণ শাসন ক্ষমতা নবাবের কাছ থেকে কেড়ে নিয়ে নায়েবে নাজিম নামক একজন মন্ত্রীর হাতে অর্পণ করা হয়। নায়েবে নাজিম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মনোনীত হতেন। তারপর দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে বছরে 26 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে মুঘল সম্রাটের নিকট থেকে এক ফরমান বলে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের ক্ষমতা অর্থাৎ দেওয়ানি সনদ লাভ করেন। কূটবুদ্ধি ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্লাইভ বাংলার তথা ভারতের মাটিতে ব্রিটিশ শাসনের ভিতকে মজবুত করতে সমর্থ হন। তারই উদ্যোগে চাতুর্য ও কূটবুদ্ধিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বিদেশি বেনিয়া কোম্পানি অতি দ্রুত এদেশের শাসক শ্রেণীতে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ইতিহাস জানার পর আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা
তিনি হয়তো তখনকার প্রেক্ষাপটে নবাব হয়েছিলেন, কিন্তু তার বয়স এত বেশি কম ছিল এবং তিনি তার চারপাশে যে মানুষগুলো ছিল সেগুলো দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছিলেন। বিশেষ করে বিশ্বাসঘাতক মির্জাফর, তাকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন। বিশ্বাসভাজন কিছু মানুষকে বিশ্বাস না করার ফলশ্রুতিতে নিজে যেভাবে ধ্বংস হয়েছিল তখনকার বাংলার ইতিহাস। এদেশে রচিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। তাহলে এবার চলো আমরা দেখি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে তখনকার বাংলার অবস্থাটা আসলে কীরকম ছিল। সেই অবস্থা দেখার জন্য আমরা প্রথমত যে অবস্থাটা একটু দেখার চেষ্টা করব সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা কীরূপ ছিল তখনকার সময়ে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, নির্যাতন, কুশাসন, লুণ্ঠন প্রভৃতির ফলে ভারতবর্ষের সাধারণ জনগণের অর্থনৈতিক জীবন তখন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ওয়ারেন হেস্টিংসের শাসনামলে একশালা ও পাঁচশালা বন্দোবস্তের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেনিয়া রাজস্ব আদায়কারী ঠিকাদারদের অত্যাচারে বাংলার জনগণের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ে। তারপর লর্ড কর্নওয়ালিসের শাসনামলে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষিত হলে জমির উপর মালিকানা এমনকি হস্তান্তর, পত্তন ও ইজারা দেওয়ার ক্ষমতাও জমিদাররা লাভ করে। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেনিয়া ও দালালি করে যারা নগদ অর্থ সঞ্চয় করেছিলেন তারাই জমিদারি ক্রয় করে নতুন জমিদার হন। এসব নব্য জমিদারদের সময় ভূমি রাজস্ব বহুগুণ বৃদ্ধি পায়। পূর্বের অধিকাংশ মুসলমান জমিদার তাদের জমিদারি হারান। মুসলমানরা লাখেরাজ ও ওয়াকফ সম্পত্তি ভোগের অধিকার থেকেও বঞ্চিত হন। এর ফলে বাংলার কৃষক সমাজ, বিশেষ করে মুসলমান কৃষক সমাজ সর্বশান্ত হয়ে পড়ে। শিল্প বিপ্লবের পর ব্রিটেনে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে। এসব শিল্প কারখানায় কাঁচামাল যেত ভারতবর্ষ থেকে, বিনিময়ে ব্রিটেনে উৎপাদিত পণ্য সামগ্রী ভারতে আসতো। এর ফলে ভারতবর্ষের ঐতিহ্যবাহী কুটির শিল্পগুলোও ধ্বংস হয়ে যায়। এসব কুটির শিল্প হস্তশিল্পের সাথে সংশ্লিষ্ট তন্তুবায় কারিগর গোষ্ঠীও ধ্বংস হয়ে যায়। এভাবেই ব্রিটিশ শাসনামলে দেখা যায় ভারতবর্ষের, বিশেষ করে বাংলার কৃষক সমাজ অর্থনৈতিক দিক থেকে পঙ্গু, রিক্ত ও নিঃস্ব হয়ে পড়ে। তারপর আমরা যেটা আসতে পারি সেটা হচ্ছে তখনকার সময়ে এই ভারতবর্ষের সামাজিক অবস্থাটা আসলে কিরূপ ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলা তথা সমগ্র ভারতবর্ষের হিন্দু জনগণের মধ্যে ধীরে ধীরে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটলেও মুসলমানরা দীর্ঘদিন এক্ষেত্রে ছিল পিছিয়ে। মুসলমানরা ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষা লাভ থেকে বিরত থাকায় সামাজিক দিক থেকেও পিছিয়ে পড়ে। এজন্য ব্রিটিশ শাসননীতি যেমন দায়ী ছিল, তেমনি এক শ্রেণীর গোঁড়া মুসলমানের প্ররোচনাটাও কিন্তু দায়ী ছিল। 1798 সালে পল্লী পুলিশি ব্যবস্থা বিলুপ্ত করার ফলে এবং সবশেষে 1837 সালে ফার্সির পরিবর্তে ইংরেজিকে অফিস আদালতের ভাষারূপে প্রচলনের ঘোষণা প্রদানের ফলে এদেশের মুসলমান জনগণ চাকরি ও অন্যান্য সামাজিক প্রভাব প্রতিপত্তিও হারান। এবার আমরা দেখি তখনকার সমাজে হিন্দু মুসলমানের অসম বিকাশ, এই চিত্রটা আসলে কিরকম ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয় তার প্রায় সকলেই ছিলেন হিন্দু। ধীরে ধীরে হিন্দু সম্প্রদায় ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান সম্পর্কে শিক্ষা লাভ করতে আগ্রহী হয়ে ওঠে। রাজা রামমোহন রায়ের প্রগতিশীল চিন্তাধারা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং রাধাকান্ত দেবের শিক্ষা অনুরাগ একটি শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি করতে সাহায্য করে। বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়। শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য যুক্তিবাদ ও উদারনৈতিক চিন্তাধারার সংস্পর্শে আসেন। পরবর্তীতে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখের চেষ্টায় বাঙালি হিন্দু মধ্যবিত্ত জনগণ শিক্ষা দীক্ষায় আরও অগ্রসর হন। শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু জনগণ 1843 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন। এই সমিতির উদ্দেশ্য ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে সংগঠিত করা এবং ভারতীয়দের ন্যায্য অধিকার সম্পর্কে ব্রিটিশ শাসকদের মনোযোগ আকর্ষণ করা। পরবর্তীতে দেখা যায় 1851 সালে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন রায়ের প্রচেষ্টায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বাই শহরে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়।
কংগ্রেসের নেতৃত্বে ভারতীয় জনগণ, বিশেষ করে শিক্ষিত হিন্দু জনগণ, নিজেদেরকে রাজনৈতিকভাবেও সংগঠিত করার প্রচেষ্টা চালাতে থাকেন। অপরদিকে 1757 সালের পর থেকে মুসলমান জনগণের চিন্তা চেতনা ভিন্ন খাতে প্রবাহিত হতে থাকে। হিন্দু জনগণ যেভাবে ব্রিটিশ শাসনকে মেনে নিতে পেরেছিল, মুসলমানরা তা করতে পারেনি। মুসলমানরা দীর্ঘদিন সশস্ত্র যুদ্ধের মাধ্যমে হারানো স্বাধীনতা ফিরে পাওয়ার স্বপ্নে বিভোর ছিল। ফলে ব্রিটিশ সরকারও তাদেরকে সুনজরে দেখেনি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মুসলমান জমিদারদের প্রায় সকলেই তাদের জমিদারি হারান। এক শ্রেণীর মুসলমানের প্রচার প্রচারণার ফলে মুসলমান জনগণ ইংরেজি ভাষা শিক্ষা এবং পাশ্চাত্য যুক্তিবাদ ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা থেকে বিরত থাকেন। হিন্দু সমাজে যেমন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মুক্তবুদ্ধির অধিকারী সমাজ সংস্কারকের আবির্ভাব ঘটেছিল, মুসলমান সমাজে ব্রিটিশ শাসনের প্রথম দিকে সেরূপ মনীষীর আগমন ঘটেনি। ফলে মুসলমান সমাজ রক্ষণশীলতা ও ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত হয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হতে পারেনি। বরং সৈয়দ আহমেদ ব্রেলভি, তিতুমিরের মতো মুসলমান নেতাগণ সশস্ত্র বিপ্লব ঘটিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে আত্মনিয়োগ করেছিলেন। তাদের বিপ্লব ব্যর্থ হয় এবং ব্রিটিশ সরকার মুসলমানদের প্রতি আরও বৈরী আচরণ শুরু করে। তারপর 1858 সালের পর থেকে স্যার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ, আমির আলী প্রমুখের প্রচেষ্টায় মুসলমান জনগণও ব্রিটিশ বিরোধিতার পূর্ণ নীতি কৌশল পরিত্যাগ করে ইংরেজি ভাষা শিক্ষা ও আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে। এর ফলে মুসলমান জনগণের মধ্যেও ধীরে ধীরে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠতে থাকে। তারপর আমরা যে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে ব্রিটিশ শাসনামলে ভাগকর এবং শাসন কর নীতি। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রথম থেকেই ভাগকর ও শাসনকর নীতি কার্যকরী করার চেষ্টা চালায়। মুসলমান জনগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে তাদের নবাবী ও শাসন ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন প্রচেষ্টা চালাতে থাকে। সুচতুর ইংরেজ শাসকগণ এ সময় হিন্দু জনগণকে শিক্ষা দীক্ষায় উন্নত করে তুলতে থাকে। ফলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নতুন নতুন জমিদারি হিন্দুদের করায়ত্ত হতে থাকে। হিন্দু জনগণ ব্রিটিশদের অনুগত থেকে নিজেদেরকে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি বাড়াতে সক্ষম হন। সৈয়দ আহমদ ব্রেলভি, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির প্রমুখের আন্দোলনের ফলে মুসলমান জনগণের প্রতি ব্রিটিশ শাসকগণ আরও সন্দিহান হয়ে পড়েন। পরবর্তীতে 1892 সাল থেকে শুরু হয় হিন্দু পুনর্জাগরণমূলক আন্দোলন। এই সময় থেকে কংগ্রেসের হিন্দু জাতীয়তাবাদী চরমপন্থী নেতাদের কার্যকলাপে ব্রিটিশ সরকার সন্দিহান হয়ে পড়ে। সুচতুর ও সাবধানী ব্রিটিশ শাসকগণ এরপর মুসলমান জনগণকে পৃষ্ঠপোষকতা প্রদানের কৌশল বা নীতি গ্রহণ করে। হিন্দু পুনর্জাগরণ ও জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রস্থল কলকাতাকে দুর্বল করার জন্যই ব্রিটিশ শাসকগণ বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে। অপরদিকে 1858 সালের পর থেকে স্যার সৈয়দ আহমদ খান, নবাব আব্দুল লতিফ প্রমুখের প্রচেষ্টায় মুসলমান জনগণ ইংরেজি ভাষা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষা লাভে সচেষ্ট হয় এবং ধীরে ধীরে তাদের উপর থেকে ব্রিটিশ বিদ্বেষ হ্রাস পেতে থাকে। তারপর যতবারই হিন্দু মুসলিম সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, ততবারই ব্রিটিশ সরকার ভাগকর ও শাসনকর নীতি বা কৌশল প্রয়োগ করে হিন্দু মুসলিম অনৈক্য ও সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে এবং তাকে জীবিত রেখেই প্রায় 200 বছর ভারতবর্ষ তাদের ঔপনিবেশিক শাসন শোষণ চালাতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত, এবং এই পর্যন্ত আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যে দুইটা শিখন ফলের কথা বলেছিলাম, এক হচ্ছে পলাশীর যুদ্ধের ইতিহাস এবং আরেকটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অবস্থা। আশা করছি এই পর্যন্ত আলোচনায় তোমরা সেটা কিছুটা হলেও রপ্ত করতে পেরেছো এবং আমাদের এই যে শিখন ফলের উদ্দেশ্য সেটা আমরা কিছুটা হলেও অর্জন করতে পেরেছি। পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।